Experiment 8, flip-flops. You might have already studied this in your theory classes, so we will only cover the basics. In our previous experiments, we have already covered different combinational circuits like adders, subtractors, multiplexers, demultiplexer. So all of the circuits we have already covered fall into this category, this combinational circuit category. So what is a combinational circuit? Which doesn't depend on the previous input or output. So আমাদের previous circuit গুলোতে আমরা different combinations of input এর জন্য different output পাচ্ছিলাম. So for example, আমাদের K-map এর এক্সপেরিমেন্টে তোমরা যদি দেখে থাকো, এখানে আমাদের এই সার্কিটের জন্য ফিক্সড একটা ট্রুথ টেবিল ছিল, আর আমরা আউটপুটের সাথে ইনপুটের কোনো সরাসরি কানেকশন ছিল না। সো দ্যাটস আ কম্বিনেশনাল সার্কিট। সো এই টাইপের কম্বিনেশনাল সার্কিট আমরা আরো করে আসছি। অ্যাডার সাবট্রাক্টর সার্কিটটাও এই টাইপের সার্কিট, এগুলো ফিক্সড ট্রুথ টেবিল। সো ফর আ কম্বিনেশন অফ ইনপুট there will be a combination of output. Different input combination এর জন্য আমরা different output combination পাবো which are fixed. So এই টাইপের সার্কিট গুলো static circuit, they are not dynamic. So same goes for this full adder and full subtractor. So experimenter 4 এও এই বড় সার্কিটের জন্য আমাদের এই কম্বিনেশনাল সার্কিটই ছিল, কারণ ফর এ ফিক্সড সেটস অফ ইনপুট উই উইল গেট ফিক্সড আউটপুটস। সো যোগ বিয়োগ যাই করি না কেন আমাদের রেজাল্ট ছিল স্ট্যাটিক। ফিক্সড ইনপুটের জন্য আমাদের ফিক্সড আউটপুট থাকবে। এক্সপেরিমেন্ট 5 এও সিমিলার জিনিস ছিল, ফিক্সড ইনপুটের জন্য আমাদের আউটপুট ফিক্সড ছিল। এক্সপেরিমেন্ট 6 মাল্টিপ্লেক্সার, সেটাও একই রকম। ইনফ্যাক্ট মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা যেই ফাংশন ডিজাইন করেছিলাম সেটাও সিমিলার ওয়েতে কাজ করবে, কারণ ফাংশনের একটা নির্দিষ্ট ট্রুথ টেবিল ছিল। সো ফর এ ফিক্সড ইনপুটস আমাদের আউটপুটটাও ফিক্সড ছিল। সো এই টাইপের সার্কিটকে আমরা কম্বিনেশনাল সার্কিট বলবো, যেগুলো অনলি প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে, সেগুলো কোনো প্রিভিয়াস আউটপুট বা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। আমাদের ডিমাল্টিপ্লেক্সার, প্রায়োরিটি এনকোডার, এই টাইপের সার্কিটগুলো সিমিলার ক্যাটাগরির ছিল। সো আউটপুটের উপরে এই সার্কিটের ইনপুট কোনোভাবে ডিপেন্ডেন্ট ছিল না। বাট আমাদের এই ফ্লিপ-ফ্লপ সার্কিট বা আমরা ল্যাচ বা যেগুলো পড়বো আজকে, সেগুলোর এই ডায়াগ্রাম থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে এটার আউটপুট থেকে একটা ফিডব্যাক লুপ, সেটা ইনপুটেও কানেক্টেড। সো এই টাইপের সার্কিটকে আমরা বলবো সিকোয়েন্সিয়াল সার্কিট, বিকজ দ্য প্রেজেন্ট সিকোয়েন্স ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রিভিয়াস সিকোয়েন্স। সো এখানে সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম দেখা যাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে আউটপুট থেকে একটা ফিডব্যাক লুপ এটা ইনপুটে প্রোভাইড করা আছে। So the next output will depend on the previous output as well as on the present input. So আমরা একটু combinational circuit আবার ফেরত যাই। So this only depends on present input. These circuits are fast, easy to construct, no feedback is provided. These are time independent. যেহেতু এগুলো কোনো সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে না, এগুলো সিকোয়েন্সিয়াল না, দ্যাটস ওয়াই দিস আর টাইম ইররিলেভেন্ট। সো দিস ডাজন্ট হ্যাভ এনি ক্যাপাবিলিটি অফ স্টোরিং ডেটা অর স্টেট। সো এগুলো কোনো স্টেট স্টোর করতে পারবে না। এই টাইপের সার্কিটে কোনো ট্রিগার দরকার নেই। এখানে মেমোরি এলিমেন্টও কোনো প্রয়োজন নাই। আর এগুলোর টিপিক্যাল কিছু এক্সাম্পল দেওয়া আছে।
সো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা প্রিটি মাচ এর অপোজিট প্রপার্টিজ গুলো পাবো। সো দিস সার্কিট will depend on present and past inputs and outputs. These circuits will be inherently slow. These are difficult to construct. A feedback path must be provided. These are time dependent. The minimal building block of these circuits are flip-flops or latches. So these circuits are used to store data. These circuits have the capability of storing the state or storing the data. These are clock dependent. There are memory elements. So typical examples are flip-flops and counters or shift registers. So why do we need a sequential circuit if these are so difficult to construct? এর সবচেয়ে straightforward answer হচ্ছে memory element. So by constructing a sequential circuit, we can inherently construct a memory circuit. যে সার্কিটটার কোনো ডেটা বা কোনো স্টেট স্টোর করতে পারবে। ফর এক্সাম্পল, আমরা খুব একটা কমন এক্সাম্পল বলতে পারি, ধরো লিফটের কল বাটন বা যে কোনো ল্যাচিং সুইচ, যেগুলো লিফটের কল বাটনের প্রেস করে কিন্তু আমাদের ধরে রাখতে হয় না, প্রেস করলে সেটা প্রেস হয়ে থাকে। সো অটোমেটিক্যালি যখন লিফটটা চলে আসে তখন কলটা ডিসেবল হয়ে যায় and it becomes ready for the next call. আর কি এক্সাম্পল হতে পারে? সিম্পল এক্সাম্পল, সে ফর এক্সাম্পল ক্যালকুলেটরে আমরা যোগ বিয়োগ করে আসছি, তোমরা আগেও এক্সপেরিমেন্ট গুলোতে দেখে আসছো, অ্যাডার সাবট্রাক্টর চাইলে যোগ বিয়োগ করা যায়। সো ক্যালকুলেটরে এসেনশিয়ালি অ্যাডার সাবট্রাক্টর দিয়ে যোগ বিয়োগ করে, বাট ক্যালকুলেটরে কিন্তু একটা স্টোরেজ এলিমেন্ট লাগে। আমরা ক্যালকুলেটরে একটা বাটন প্রেস করলে কিন্তু সেটা প্রেস করে ধরে রাখতে হয় না। সে ফর এক্সাম্পল আমি 1+1 যোগ করবো ক্যালকুলেটরে, ডেসিমাল 1+1, রেজাল্ট আসবে 2। সো 1+1 আমি যখন ক্যালকুলেটর ইনপুট হিসেবে দিব, তো সামহাও এই ইনফরমেশনটাকে ক্যালকুলেটর স্টোর করতে হবে। সো আরো ইজি এক্সাম্পল হতে পারে, আমাদের অনেক সময় বাসায় আমাদের কাউন্টার ইউজ করা হয়। সো কাউন্টারে প্রেস করলে 1, তারপর আবার প্রেস করলে 2, 3 এভাবে কাউন্ট করতে থাকে। তোমরা যদি কাউন্টার দেখে থাকো, এখন তসবি হিসেবে কাউন্টার ইউজ করে অনেকে। সো এই টাইপের সিম্পল কাউন্টার গুলোতেও মেমোরি স্টোর করতে হয়, কারণ প্রিভিয়াস স্টেটটা কি ছিল। ধরো এখনের স্টেট সে 50, আমি আরেকবার প্রেস করলে হয়তো 51 হবে। সো সেই 50 স্টেটটা কিন্তু তার ধরে রাখতে হবে। সো উই আর সারাউন্ডেড বাই ডিভাইসেস হুইচ ক্যান ইউজ মেমোরি এলিমেন্টস। আমাদের মোবাইল ফোন বা কম্পিউটার, এগুলো সব যে র্যাম, তোমরা অবশ্যই জানো র্যাম কি জিনিস। এটা হচ্ছে টেম্পোরারি একটা মেমোরি। সো এই র্যামও আসলে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, কারণ যেখানেই মেমোরি আসবে সেটাই আসলে বেসিক্যালি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। সো আমাদের প্রিভিয়াস সার্কিট গুলোতে কিন্তু আমরা কোনো স্টেটকে স্টোর করতে পারছিলাম না। যেমন এই সার্কিটটার কথাই ধরি, এখানে আমরা একটা ফাংশনকে স্টোর করতে পারছিলাম। বাই কনস্ট্রাক্টিং দিস সার্কিট we are essentially constructing this function. So ফাংশনটা এই সার্কিটে স্টোর আছে, কিন্তু এখানে কোনো স্পেসিফিক স্টেট আমরা স্টোর করতে পারছি না। সে ফর এক্সাম্পল এখানে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, সেই ট্রুথ টেবিলে কোনো ভ্যালু বা নির্দিষ্ট কোনো ইনপুট আমরা এখানে স্টোর করতে পারবো না। সো ফর স্টোরিং পারপাস উই নিড আ সিকোয়েন্সিয়াল সার্কিট অর মেমোরি সার্কিট। তোমাদের ক্লাসে হয়তো পরবর্তীতে এগুলো পড়ানোর কথা, কাউন্টার বা শিফট রেজিস্টার, সেগুলো সবগুলোই বেসিক্যালি সিকোয়েন্সিয়াল সার্কিট, কারণ এগুলো প্রিভিয়াস সিকোয়েন্সটা মনে রাখতে হচ্ছে, প্রিভিয়াস সিকোয়েন্সটা মেমোরিতে স্টোর করে তার বেসিসে নেক্সট সিকোয়েন্সটা আমাদের রান করাতে হচ্ছে। সো একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের বেসিক ইউনিট হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো ইন অর্ডার টু কনস্ট্রাক্ট আ ফ্লিপ ফ্লপ, ফার্স্ট উই নিড টু স্টাডি ল্যাচ। সো হোয়াট ইজ আ ল্যাচ? সহজ বাংলায় বলতে গেলে ল্যাচ মানে কোনো স্টেট ধরে রাখা বা আটকে থাকা, কোনো স্টেটকে আটকে থাকা হচ্ছে ল্যাচ। সো এখানে আমরা খুব সিম্পলি কিছু ল্যাচ দেখব।
প্রথমটা হচ্ছে এসআর ল্যাচ। এসআর সিম্পলি মিনস সেট অ্যান্ড রিসেট। সো এটা অনেকভাবেই করা যায়। ফার্স্ট অফ অল এখানে করা আছে হচ্ছে নর গেট দিয়ে, আমরা ন্যান্ড গেট দিয়েও দেখব। সো নর গেটের ট্রুথ টেবিল তোমাদের মোটামুটি সবারই জানা, মানে একটা অর গেটকে নট করলে আমরা নর গেট পাবো। সো অর এর আউটপুটকে আমরা ইনভার্স করে দিলেই নরের আউটপুট পাবো। সো অর এর আউটপুট যদি তোমাদের মনে থাকে, যে কোনো একটা ইনপুট 1 হয়ে গেলেই সেটা আউটপুট 1 হয়ে যাবে। সো ইন কেস অফ আ নর, একটা ইনপুট 1 হয়ে যাওয়া মানে হচ্ছে আউটপুট 0 হয়ে যাবে। সো এটা একটু আমাদের ব্রিফলি মনে রাখতে হবে। সো এই টাইপের নর গেটকে যদি আমরা এই টাইপের একটা ফিডব্যাক কম্বিনেশনে কানেক্ট করতে পারি, তাহলে দিস ইজ আওয়ার বেসিক এসআর ল্যাচ, যেটা আমরা নর গেট দিয়ে কনস্ট্রাক্ট করব। তাহলে এখানে আমরা নর গেটের ট্রুথ টেবিলটা অ্যাপ্লাই করে তার আউটপুট অ্যানালাইজ করতে পারবো। As this is a sequential circuit, there has to be at least two states. One is the present state, which is qt, and qt plus 1 is the future state. অথবা we can say এটা যদি প্রেজেন্ট স্টেট হয়, এটা তাহলে পাস্ট স্টেট। তার মানে খুব সিম্পল, আমরা এটা যে কোনো একটা কম্বিনেশনের জন্য এখানে কিছু না কিছু আউটপুট পাবো। আউটপুটগুলো আমরা একটু পরে অ্যানালাইসিস করব। সো সেই আউটপুটটা যদি প্রেজেন্ট হয়, তার প্রিভিয়াস যে আউটপুটটা ছিল সেটা হচ্ছে কিউ টি। সো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। কিউ টি প্লাস 1 এটা হচ্ছে নেক্সট আউটপুট, আর কিউটি হচ্ছে প্রিভিয়াস আউটপুট ও প্রেজেন্ট আউটপুট, আমরা যাই বলি না কেন। এই কিউটির পরে এই আউটপুটটা আসবে কিউটি প্লাস 1। সো উই ক্যান কনসিডার দিস previous state as another input. That's why the size of the truth table is expanded. নর্মাল কেসে দুইটা ইনপুটের জন্য আমাদের চারটা কম্বিনেশন হলেই চলতো, যেহেতু প্রিভিয়াস আউটপুটটাকে আমরা আরেকটা ইনপুট হিসেবে ধরছি। দ্যাটস ওয়াই we need 8 combinations. সো আমরা এটা অ্যানালাইসিস শুরু করি। তাহলে নর ল্যাচের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, যে কোনো একটা ইনপুট 1 হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে 0 চলে আসবে। সো এই জিনিসটা মাথায় রাখলে আমাদের ইজিলি সলভ করতে পারবো আমরা। সো আমরা যদি প্রোটিয়াসে একটা সিমুলেট করি এই টাইপের একটা নর ল্যাচ, তাহলে আমরা সামথিং এরকম একটা রেজাল্ট পাবো। সেটা যদি রান করাই, দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ইনপুটে স্টেট গুলো এখানে শো করছে, as well as আউটপুটের স্টেট গুলো এখানে দেখা যাচ্ছে। So this is our basic output. This is Q. এটা হচ্ছে Q prime. So এটা Q complementary output. আর এখানে S আর R আমরা ইনপুট হিসাবে প্রোভাইড করব। এখানে Q আর Q prime থেকেও ফিডব্যাক লুপ গুলো এই নর ল্যাচ গুলোতেও বা নর গেট গুলোতে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এই স্টেপ বাই স্টেপ এই ট্রুথ টেবিলটা সলভ করার ট্রাই করি। আচ্ছা, টু সলভ দ্যাট আমাদের কারেন্ট স্টেটটা জানতে হবে। এখানে কারেন্ট একটা স্টেট আছে, সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টেট। সো প্রিভিয়াস স্টেটে কিউ মান ছিল 1, S1, R0। তাহলে 1 1 0, তাহলে এই কম্বিনেশনটা নিয়ে আমরা একটু চিন্তা করি। এখন প্রিভিয়াস আউটপুট ইজ ইকুয়াল হাই, S is 1 and R is 0. So what will be the next output? আমরা এটা অলরেডি প্লে দিয়ে রেখেছি।
বাট আমরা যদি পজ দেই তাহলে কি হবে, আমরা একটু লজিক্যালি চিন্তা করি। এখানে অলরেডি 1 আছে, so this 1 will travel into this NOR gate. so NOR gate এ যদি দুইটা 1 থাকে, আউটপুট অবভিয়াসলি 0 আসবে, একটা 1 আসলেই 0 চলে আসবে। so this 0 will travel here, আর এখানে যেহেতু আগে r এর মান 0, so 0 আর 0, 0 0 means 1, so এখানে 1 চলে আসবে। সো এখানে এটা একটা স্টেবল সিস্টেম হিসেবে স্টেডি স্টেটে থাকবে। সো আমরা যদি এটার স্টেটটা চেঞ্জ না করি তাহলে এটা আউটপুটটাও চেঞ্জ হবে না। তাহলে আমরা এটার আউটপুট 1 লিখতে পারি। আচ্ছা, আমরা যে মেমোরির কথা বলে আসছিলাম সেই মেমোরি এলিমেন্টটা এখানে কোথায়? আমরা যদি এই সিমুলেশনটা কন্টিনিউয়াসলি রান করি, এখানে আমরা এস এর মান 1 আর আর এর মান 0, তার মানে সেট 1 রিসেট 0 দিয়ে রেখেছি। সো এখন যদি আমরা সেটের মান 0 করে দেই, তাও আমরা দেখছি আউটপুটটা চেঞ্জ আসছে না। তার মানে আমরা কি বলতে পারি এই সেটের ইনফরমেশনটা এখানে আউটপুটে স্টোর হয়ে আছে। তো এটা হচ্ছে একেবারে বেসিক একটা মেমোরি ব্লক, যেখানে ইনপুটের মান চেঞ্জ করে ফেললেও বা ইনপুট 0 করে ফেললেও আমাদের আউটপুটে ইনপুটের প্রিভিয়াস 1টা রয়ে যাচ্ছে। আচ্ছা, এখন মেমোরি টাইপের যে কোনো ডিভাইস, সেটাকে আবার মেমোরি ইরেজ করার একটা ব্যাপার স্যাপার থাকে। সো সেই ইরেজটাকে আমরা বলবো হচ্ছে রিসেট। সো সেট হচ্ছে মেমোরি সেট করা বা 1 করা, আর এটাকে রিসেট করাকে আমরা বলবো রিসেট, বা ইরেজ করাকে আমরা রিসেট বলবো। আচ্ছা, তাহলে আমরা একটা অলরেডি সলভ করে ফেলেছি, আমরা পরের কম্বিনেশনটা সলভ করি। যেহেতু এখানে এই কম্বিনেশনটা আছে, আমরা অলরেডি এটা এখান থেকে সলভ করতে পারবো। 1 0 0, প্রিভিয়াস আউটপুট ছিল 1 আর S0 R0। তাহলে আমরা যখন যদি এটা সলভ করার ট্রাই করি, এই সিকোয়েন্সটা, তাহলে কি হবে আমরা একটু দেখি। তাহলে বোঝা যাচ্ছে যদি আমরা প্লেও দেই, এটার স্টেট 1 1ই আছে। সো আমরা এখানে 1 লিখে ফেলতে পারি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা সিকোয়েন্স দেখি। এখানে অলরেডি আমাদের আউটপুট 1 আছে। সো আউটপুট 1 এর সাথে আমরা আর কি কম্বিনেশন বাকি আছে? এস এর মান 0, রিসেট এর মান 1। তো অ্যাজ ইটস নেম সাজেস্ট, এখানে রিসেট হয়ে যাবে জিনিসটা। সেট ছিল, রিসেট হয়ে যাবে। তো আমরা দেখি কিভাবে হচ্ছে। সো এটা আমরা পজ দিয়ে রিসেট এর মান 1 করে দিলাম, সেট এর মান 0 থাকলো, আর প্রিভিয়াস আউটপুট হচ্ছে 1। তাহলে 1 0 1 1 0 1। তাহলে এই কম্বিনেশনের জন্য যদি আমরা বা এই সিকোয়েন্সের জন্য যদি আমরা আউটপুটটা অ্যানালাইসিস করি, তাহলে কি হবে একটু চিন্তা করি আমরা। সো এই 1টা অলরেডি এখানে ট্রাভেল করবে। এই 1টা ট্রাভেল করলে এটা বাই ডিফল্ট 0 হয়ে যেতে বাধ্য। সো এই 0টা এখানে ট্রাভেল করবে, এন্ড কম্বাইনিং দিস 0, এটা এখানে 0 0 মিলে এখানে 1 চলে আসবে। সো যদি এটা আমরা স্টেপ রান করাই, দেখো এখানে অলরেডি নেক্সট স্টেপে এটা 1 চলে আসছে। এখানে 1 মানে আমাদের আউটপুট হবে 0। সো এখানে আমরা 0 বসায় দিব। আমাদের নেক্সট সিকোয়েন্স আমরা এটা রাখতে পারি। আমাদের আউটপুট ইজ অলরেডি 0, so if we turn S to 1 and reset to 0, so what should happen? এখানে একটা 1 চলে আসা মানে এটা 0 হয়ে যাবে according to this truth table. So
এই 0 আর এই 0 ট্রাভেল করে এখানে 1 আসার কথা। সো আমরা একটা স্টেপ রান দিয়ে দেখি। সো আবার কনফিগারেশনটা আবার একটু বলে নিই। প্রিভিয়াস স্টেট বা প্রিভিয়াস আউটপুট ছিল 0, এস এর ভ্যালু 1 আর রিসেটের ভ্যালু হচ্ছে 0। সো 0 1 0 0 1 0। সেটা যদি আমরা স্টেপ রান দিই, তাহলে স্টেপ রান দিয়ে আমরা দেখি। সো অলরেডি দেখা যাচ্ছে স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আমরা লিখতে পারি আউটপুট ইজ 1। এখন আমরা এই সিকোয়েন্সটা একটু দেখব। এই সিকোয়েন্সের জন্য আমাদের আউটপুটকে 0 করতে হবে। সো আউটপুটকে 0 করার জন্য আমাদের এই সিকোয়েন্সটা ইউজ করতে পারি আমরা। তার মানে রিসেট এর মান 1, সেট এর মান 0। সো রিসেট 1 সেট 0 করে আমরা আউটপুটটাকে আগে 0 তে সেট করে নিই, রিসেট করে নিই। সো এখন প্রিভিয়াস আউটপুট 0, সেট 0, আর্ট 0, রিসেট 0। সো যদি তাই হয় আমাদের কি আসা উচিত একটু চিন্তা করে দেখি। এই 1টা ট্রাভেল এখানে যদি করে তাহলে এখানে 0 0 থাকবে, আর এই 0 আর 0 মিলে এখানে 1 চলে আসবে এখানে। সো রান করে দেখি আমরা স্টেপ বাই স্টেপ। সো দেখে বোঝা যাচ্ছে এটা স্টেটটা চেঞ্জ হচ্ছে না। সো অ্যাজ দি আউটপুট ইজ 0, আমরা এখানে 0 বসাতে পারি। আচ্ছা, আমাদের ট্রুথ টেবিল মোটামুটি কমপ্লিট। অনলি এই দুইটা প্রবলেমেটিক স্টেট বাকি আছে। সো হোয়াই দিজ আর প্রবলেমেটিক, আমরা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ টেবিল অফ নর গেট, আমাদের যে কোনো একটা ইনপুটে যদি 1 চলে আসে, নর গেটের আউটপুট হয়ে যাচ্ছে 0। সো হোয়াট ইফ উই প্রোভাইড 1 ফর বোথ ইনপুটস? আমরা যদি দুটোই 1 1 করে দিই তাহলে কি হওয়া উচিত? এখানে দুটোতেই 0 চলে আসা উচিত। সো আমরা স্টেপ রান দিয়ে দেখতে পারি এখানে দুটোই 0 চলে আসবে, which is an invalid situation because these two outputs should be complemented. সো এটা যদি কিউ হয় আর এটা যদি কিউ প্রাইম হয়, দুইটার মান সেম আসার কথা না, একটা 1 আসলে একটা 0 আসবে। সো দিস ইজ অ্যান ইনভ্যালিড সিচুয়েশন। এখানে আমরা 0 পাবো, বাট দিস উইল বি অ্যান ইনভ্যালিড স্টেট। সো আমরা চাইলে এই আউটপুটটা 1 করেও একইভাবে ট্রাই করতে পারি। তাহলে এখন আমরা এই স্টেটের জন্য দেখছি। সো আমরা যদি এই স্টেটের জন্য দেখি, আমাদের এটাকে আউটপুটকে 1 করতে হবে। সো লেট মি ডু দিস রিয়েল কুইক। এখন আমাদের আউটপুট 1। সো ইফ উই রেইজ both of this set and reset to 1, then same thing will happen. এখানে একইভাবে একটা ইনভ্যালিড সিচুয়েশন অ্যারেজ করবে। এখানে যদিও 0 আসছে আউটপুট, বাট আমরা এখানে 0 লিখছি না, এখানে আমরা ইনভ্যালিড কিছু একটা লিখবো, কারণ these states are not valid. সো এই সিচুয়েশন গুলোকে আমরা ইনভ্যালিড বলে মার্ক করি। আচ্ছা, বাকিগুলো একটু অ্যানালাইজ করি। জিরো জিরোর জন্য আমরা একটু অ্যানালাইসিস করি। সো প্রিভিয়াস আউটপুটটা 0 ছিল, আমরা যদি 0 0 দেই এস আর আর এ, তাহলে নেক্সট আউটপুট আসছে 0। তাহলে এটা আমরা একটু মার্ক করি। আর এই 0 0টা একটু মার্ক করি আমরা। এখানে প্রিভিয়াস আউটপুট ছিল 1, আমরা
সেট আর রিসেটে 0 0 দিচ্ছি, নেক্সট আউটপুট পাচ্ছি হচ্ছে 1। তাহলে হোয়াট কনক্লুশন ক্যান উই ড্র? এখানে আমরা কি বলতে পারি যে আউটপুটটা চেঞ্জ আসছে না, যা ছিল প্রিভিয়াস সেই স্টেটটাই রয়ে যাচ্ছে, এখানে 0 ছিল 0ই থাকছে, ফর দিস কেস ইট ইজ রিমেইনিং 1। তাহলে আমরা এই স্টেটটাকে বলবো নো চেঞ্জ। আচ্ছা, তারপর আমরা 0 1 নিয়ে একটু কথা বলি। 0 1 and this 0 1। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে? এখানে আমরা রিসেটে দিচ্ছি 1, তার মানে ইট ইজ সাপোজ টু বি রিসেট। the previous output ছিল 0, next output is 0. In this case previous output was 1 but next output is 0, so regardless of the condition of the previous output এখানে next output always 0 আসছে, so this can be branded as reset. তাহলে একইভাবে 1 0 এর জন্য আমরা এই অ্যানালিসিসটা শেষ করতে পারবো। আচ্ছা, তাহলে যদি 1 0 গুলো দেখি আমরা, তো প্রিভিয়াস স্টেট যাই থাক না কেন আমাদের ফাইনাল আউটপুটটা আসছে 1। this is supposed to be happened because we are setting this latch, তার মানে এস এ যেহেতু 1 দিচ্ছি এটা সেট হওয়ার কথা, সো প্রিভিয়াস আউটপুট যাই থাকুক না কেন আমাদের ফাইনাল আউটপুটটা হবে সেট, সো আমরা এখানে সেট বলে মার্ক করলাম। So this is the basic of SR latch using NOR gate. So এটা আমরা আবার একটু অ্যানালাইসিস করি। এখানে যখন আমরা সেটে 1 দিচ্ছি আর রিসেটে 0 দিচ্ছি তখন সেটা সেট হচ্ছে, মানে আউটপুটে 1 চলে আসছে, প্রিভিয়াস কন্ডিশন যাই থাক না কেন। যদি রিভার্সটা করি, তার মানে রিসেটে 1 আর সেটে 0, তাহলে ইট ইজ রিসেটিং, তার মানে 0 চলে আসছে আউটপুটে, সো এগুলো রিসেট। যখন আমরা 0 0 দিচ্ছি তখন এটা হচ্ছে নো চেঞ্জ, প্রিভিয়াস স্টেটে ধরে রাখছে। আর যখন আমরা 1 1 দিচ্ছি, this is an invalid state, so this is a drawback of this SR latch. এখানে 1 1 আমরা কখনোই প্রোভাইড করতে পারবো না, কোনো কারণে সিস্টেমে যদি 1 1 চলে আসে, so this will be like a mistake. এটা আরো একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে রেসিং কন্ডিশন। আচ্ছা, আমরা যেহেতু স্টেপ রান করছি আমরা তো একটা আইডিয়া পাবো। দেখো এখানে ইনিশিয়ালি এটার আউটপুট গুলো যদি 0 থাকে আর আমরা যদি এটার এস আর আর এ 0 প্রোভাইড করি তখন কি ঘটবে? দেখো এই দুইটা কন্ডিশন সেম, এটার আউটপুটে অলরেডি 0 আছে, এটা একটা ইনভ্যালিড সিচুয়েশন, আর আমরা সেট আর রিসেটও 0 প্রোভাইড করছি, সো হোয়াট উইল হ্যাপেন? এখানে দেখো সবগুলোই 0 0 0 0 0, সো 0 0 0 0 এর জন্য আসবে আমাদের আউটপুট 1 হাই। এখন কোনটা হাই আসবে? যেহেতু এগুলা ইন্টারনালি কানেক্টেড আর ফিডব্যাক লুপ দ্বারা কানেক্টেড, সো একটাতে 1 চলে আসলে এই 1টা এখানে ট্রাভেল করে এখানে 0 করে ফেলবে। সো কোনটা আগে 1 হবে? দুইটা আইসি বা দুইটা নর গেটের কন্ডিশন সেম, এখন কোনটা আগে 1 হবে? যেটা আগে 1 হবে সেটা আরেকটাকে 0 করে ফেলবে, সো দিস ইজ কল্ড দ্য রেসিং কন্ডিশন। এখানে রিয়েল ওয়ার্ল্ডে এই কানেকশন গুলো ওয়্যার দিয়ে হবে আর থ্রু ট্রানজিস্টরস হবে। সিমিলারলি এই দুইটা নর গেটও অন হতে
এক্স্যাক্টলি একই সময় লাগবে না। সো আমরা যদি ন্যানোসেকেন্ড স্কেলে চিন্তা করি, a single gate will be delayed by a nanosecond. দুইটা একই সাথে কখনোই আউটপুট দিবে না। সো যে আউটপুটটা আগে চলে আসবে সেটা আরেকটাকে ফোর্স করে সেট বা রিসেট যে কোনো একটা কন্ডিশনে নিয়ে আসবে। সো দিস ইজ কল্ড দ্য রেসিং কন্ডিশন। সো ফর SR ল্যাচ দিস ইজ আ প্রবলেম অ্যাজ ওয়েল। সো আমরা যদি SR ল্যাচের আরেকটা ভার্সন দেখি which uses NAND gate, তাহলে এখানে আমাদের NAND গেটের ট্রুথ টেবিলটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। সো অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ টেবিল অফ NAND গেট, এটা হচ্ছে অ্যান্ড আর নট এর একটা কম্বিনেশন। সো ইন কেস অফ অ্যান অ্যান্ড গেট, আমাদের যে কোনো একটা ইনপুট 0 চলে আসলে আউটপুট চলে আসবে 0। ফর NAND, যে কোনো একটা 0 চলে আসা মানে হচ্ছে আউটপুট হয়ে যাবে হাই। সো এটা আমাদের একটু ব্রিফলি মনে রাখতে হবে। ফর NAND গেট, একটা 0 আসা মানে আউটপুট হাই। সো এই টাইপের NAND গেট আমরা এরকম ফিডব্যাক কনফিগারেশনে সেট আপ করে একটা SR ল্যাচ কনস্ট্রাক্ট করতে পারি, যেখানে একইভাবে আমরা এই টেবিলটা ফিল আপ করবো। সো আমরা সিমুলেশনটা রান করি। আচ্ছা, আমরা আরবিট্রারিলি এটা রান করলাম SA1 দিয়ে। সো এখন আমরা স্টেপ বাই স্টেপ এটা সলভ করার ট্রাই করি। সো এখন সিচুয়েশনটা হচ্ছে আউটপুট 1 or previous output 1, S1 R0. So 1 1 0. So this is our current state. এটাকে আমরা একটু হাইলাইট করি। আচ্ছা, এখন কি হবে আমরা একটা অ্যানালাইসিস করে দেখি। অলরেডি এটা রানিং অবস্থায় আছে, আমরা একটা স্টেপ বাই স্টেপ রান করানোর ট্রাই করি। সো প্রিভিয়াস স্টেট 1, SA1 R0। সো এটা স্টেপ বাই স্টেপ রান করে দেখে বোঝাই যাচ্ছে এটা চেঞ্জ আসছে না, যা আছে তাই। সো আমরা এখানে কনফিডেন্টলি 1 লিখতে পারি। সো কেন হচ্ছে এটা চিন্তা করি আমরা। একটা NAND গেটে 0 চলে আসা মানে হচ্ছে আউটপুট 1। সো এখানে একটা 0 আসা মানে হচ্ছে এখানে আউটপুট অবভিয়াসলি 1 হয়ে যাচ্ছে। এই 1 আর 1 1 1 মিলে এখানে আউটপুট আসবে 0। সো এখানে এই সিচুয়েশনে বা এই স্টেটে এটা স্টেবল। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কম্বিনেশন দেখি। আউটপুট হাই রেখে আমরা যদি এটাকে শিফট করে দিই, তার মানে সেটে 0, রিসেটে 1। তাহলে কি আসার কথা আমরা একটু চিন্তা করি। এখানে একটা 0 আসা মানে হচ্ছে এখানে 1 চলে আসবে। সো এই 1 আর এই 1 মিলে এটাকে 0 করে ফেলবে। সো আমরা স্টেপ রান দিয়ে একটু দেখার চেষ্টা করি। ইনডিড এটা আমাদের আউটপুট 0 চলে আসছে। তাহলে এখানে আমরা 0 বসাতে পারি। তাহলে প্রিভিয়াস আউটপুট স্টেট 0 ধরে আমরা এখানে কিছু সলভ করার ট্রাই করি। 0 0 1। সো 0 0 1 আমাদের নেক্সট সিকোয়েন্স হচ্ছে এটা। এখানে কি আসা উচিত? এখানে 1 আর 1 মিলে এখানে 0, আর 0 একটা চলে আসা মানে এখানে 1। সো এখানে আমাদের আউটপুট চেঞ্জ আসার কথা না। সো আমরা স্টেপ রান দিয়ে দেখি, ইনডিড আমাদের এখানে আউটপুট চেঞ্জ আসছে না। সেটাকেও আমরা 0 লিখতে পারি। তারপর আমরা একটু এটা দেখার ট্রাই করি। 0 1 0, এটা অলরেডি 0 আছে, এটাকে আমরা 1 করে দিই, এটাকে 0 করে দিয়ে আমরা স্টেপ রান দিই। কি আসার কথা?
একটা 0 আসা মানে হচ্ছে এখানে 1 চলে আসবে, আর এই দুইটা 1 মিলে এটা 0 হয়ে যাওয়ার কথা, তো তাই হচ্ছে। সো এটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে নেক্সট আমরা এই স্টেটটা একটু দেখি। এটা দেখি, এখানে অলরেডি 1 আছে। সো আমরা যদি এটাকে 1 করে দিই তাহলে কি আসার কথা? এখানে একটা 0 দিয়ে আমরা ডিসিশন নিতে পারবো। সো এখানে 1 থেকে আমরা ডিসিশন নিতে পারবো না। সো এখানে কি হবে আমরা দেখি একটু। এই 1 আর এই 1 মিলে এখানে 1 1, এখানে 0 আসছে। একটা 0 এখানে চলে আসা মানে এটা 1 1ই থাকবে। তাহলে আমরা স্টেপ রান করে দেখলাম, ইনডিড এখানে কোনো চেঞ্জ আসছে না। সো ইন দিস কেস আমরা এটাকে লিখতে পারি 1। আচ্ছা, এনিওয়ে আমরা এটাকে 0 করার ট্রাই করি। আমরা জানি অলরেডি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, রিসেটে 1 দিলে সেটা 0 হওয়ার কথা। সো অলরেডি রিসেটে 1 দিলে সেটা 0 হয়ে যাচ্ছে। তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো এসআর লেচে সেট রিসেট একই কথা প্রযোজ্য। তো এখন যদি আমরা এই সিকোয়েন্সটা দেখি, 0 আর দুটো 1 করে দিই, তাহলে কি আসার কথা সেটা একই রকম আসবে আগের মতোই, মানে নো চেঞ্জ। তো এই দুইটা 1 মিলে এখানে 0, আর একটা 0 এখানে, এটাকে 1 স্টেবল রাখবে। সো এটাকে স্টেপ রান করে দেখা যাচ্ছে কোনো চেঞ্জ আসছে না। সো এটার জন্য আমরা লিখছি 0। সো এখানে আমাদের অনেকগুলোই শেষ। only this problematic states are incomplete. আগের মতো এখানেও ইনভ্যালিড স্টেট আসবে, যেহেতু আগেরটা ছিল নর গেট, ইনভ্যালিড স্টেট আসছিল 1 1 এ। বিকজ দিস ইজ আ ন্যান্ড গেট, এখানে ইনভ্যালিড স্টেট আসবে আমাদের 0 0 এর জন্য, কারণ এখানে 0 দিয়ে আমরা ডিটারমাইন করতে পারবো আমাদের আউটপুট। সো আমরা 0 0 দিয়ে দেখি কি আসে। তো প্রথমে এটার জন্য ট্রাই করি 0 0 0। দেখে বোঝা যাচ্ছে দুইটা 1 চলে আসছে, which is an invalid situation, and same goes for this sequence as well. দেখো এটা হচ্ছে নেক্সট সিকোয়েন্স 1 0 0, এখানে অলরেডি 1 আছে, তো আমরা এটা হিসেবে এই সিকোয়েন্সটা ইউজ করতে পারি। আর যদি 0 0 দিই, এটা যদি স্টেপ রান করাই, একইভাবে এখানে 1 1 চলে আসছে। কেন চলে আসছে? কারণ একটা 0 চলে আসা মানে হচ্ছে আমাদের আউটপুটে 1 চলে আসবে। এখানে যদি দুইটা ন্যান্ড গেটের ইনপুটে আমরা 0 0 দিচ্ছি, সো এখানে ডেফিনেটলি 1 1 চলে আসবে, হুইচ ইজ নট ভ্যালিড। তো একইভাবে আমরা আগের মতো সেগুলোকে আমাদের ক্যাটাগরি ওয়াইজ অ্যারেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এই দুটো একটু দেখি। এখানে প্রিভিয়াস আউটপুট যাই থাকুক না কেন, নেক্সট আউটপুট হয়ে যাচ্ছে 0। সো দিস ক্যান বি ব্র্যান্ডেড অ্যাজ রিসেট। তারপরে যদি আমরা 1 0 দেখি, এখানে প্রিভিয়াস আউটপুট যাই থাক না কেন, নেক্সট আউটপুট হচ্ছে 1, তাহলে এটাকে আমরা বলবো সেট। তারপরে যদি আমরা এই দুটো জিনিস দেখি, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানের প্রিভিয়াস স্টেটে ধরে রাখছে, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, তাহলে এটাকে আমরা বলতে পারি নো চেঞ্জ।
অবভিয়াসলি বাকি দুইটা স্টেট হবে ইনভ্যালিড। সো জাস্ট অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, এখানে আমাদের সেটে 1, রিসেটে 0 দেওয়া মানে হচ্ছে সেট বা 1 হবে, রিসেটে 1 দেওয়া মানে হচ্ছে রিসেট হবে। এই ক্ষেত্রে 1 1 এর জন্য আমরা প্রিভিয়াস আর কারেন্ট আউটপুটে কোনো চেঞ্জ পাবো না, যা দিচ্ছিলাম আগে নেক্সট আউটপুটটা তাই পাবো। আর 0 0 এর জন্য এখানে ইনভ্যালিড সিচুয়েশন অ্যারেস্ট করবে। সো এখানে একইভাবে রেসিং কন্ডিশনটা থাকবে। সো এখানে যদি আমরা এখন 1 1 করে দিই, তাহলে এটাও 1, এটা 1, এটা 1, এটা 1, সবগুলোই 1, সবগুলো এখন 1। এখন যেই গেটটা আগে ট্রিগার করবে সেটাই অন্য গেটটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে। তো এখানেও একটা ন্যানো সেকেন্ডের গ্যাপের জন্য যে কোনো একটা গেট বা গেটের রেজাল্টটা স্টেডি থাকবে। তার মানে এখানে যে গেটে আগে 0 চলে আসবে, এই 0টা এখানে ট্রাভেল করে এখানে সেটাকে 1 করে দিবে আর সেট করে দিবে। সো এই সিচুয়েশনটা ডিপেন্ড করবে কোন গেটের আউটপুটটা আগে আসছে। সো সেটাও সেই রেসিং কন্ডিশন। So this is another disadvantage of an RS latch. So এই টাইপের কিছু ডিসঅ্যাডভান্টেজকে ওভারকাম করার জন্য আমরা নেক্সট আরেকটা ল্যাচ দেখব। এটা আসলে ল্যাচ না, ল্যাচ দিয়ে এটার সমাধান অনেক ক্ষেত্রে সম্ভব না। এখানে ফ্লিপ ফ্লপ নিয়ে আসা হয়েছে। সো ফ্লিপ ফ্লপ কেন আমরা বলছি, তার আগে জেকে ফ্লিপ ফ্লপটা জ্যাক কিলবির নামে ডেডিকেটেড করা। সো টেক্সট বুকে যদিও জ্যাক কিলবির কথা লেখা থাকে না, কিছু কিছু আর্টিকেলে এই নামটা চলে আসে। সো আমরা ধরে নিচ্ছি দিস ইজ দ্য রাইট ইনফরমেশন। সো এনিওয়ে, জেকে ফ্লিপ ফ্লপটা দেখতে অনেকটা আরএস ফ্লিপ ফ্লপের এক্সটেনশনের মতো। এটা হচ্ছে সে আমাদের আরএস ফ্লিপ ফ্লপ, যেটা নর গেট দিয়ে ডিজাইন করা। তো এটার সাথে আমরা যদি কিছু এক্সট্রা সার্কিটরি অ্যাড করি, তাহলে সেটা জেকে ফ্লিপ ফ্লপ হয়ে যাচ্ছে। এখন ফ্লিপ ফ্লপ আর ল্যাচ দুইটা কেন, এই দুইটা টার্ম কেন চলে আসছে? ফ্লিপ ফ্লপ সাধারণত ইউজ করা হয় যেখানে ক্লকের ব্যাপার স্যাপার থাকে বা ফ্রিকোয়েন্সি ব্যাপার স্যাপার থাকে। আমাদের প্রিভিয়াস সার্কিটগুলোতে কোনো ফ্রিকোয়েন্সি বা ক্লকের কোনো ব্যাপার ছিল না, আমরা জাস্ট স্ট্রেট ডেটা ফিট করছিলাম আর আউটপুট হিসেবে যে কোনো একটা সিকোয়েন্স পাচ্ছিলাম, ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস সিকোয়েন্স অর ডিপেন্ডিং অন দিস সেট এন্ড রিসেট। জেকে ফ্লিপ ফ্লপে অ্যাডিশনালি আমরা একটা ক্লক প্রোভাইড করব। এই ক্লকটা আসলে খুব জটিল কিছু না, ইউ ক্যান ইমাজিন ইট লাইক অ্যান এনেবল সিগন্যাল। প্রিভিয়াস ল্যাবে এক্সপেরিমেন্ট 6 এ মাল্টিপ্লেক্সার করার সময় তোমার হয়তো দেখে থাকার কথা বা সিমুলেশন হয়তো দেখার কথা, এখানে একটা এনেবল পিন থাকে। সো এখানেও এই টাইপের একটা এনেবল পিন হিসেবে আমরা কনসিডার করতে পারি। Let me run the simulation of this JK flip flop. এখানে আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন ধরে নিচ্ছি, আর ক্লকটা আমরা অলওয়েজ অন রাখবো না। ইটস এ ক্লক, ক্লক মানে একটা ফ্রিকোয়েন্সির মতো, একটা স্কোয়ার ওয়েভ। যদি আমরা এখানে এনেবল হিসেবে চিন্তা করতে পারি, বাট আইডিয়ালি এটা একটা ক্লক পাস দেওয়া হয়। তার মানে অন অফ এই টাইপের একটা সিকোয়েন্সিয়াল পাস দেওয়া হয় এবং ওই সেই সিকোয়েন্সে সবগুলা ডেটা মুভ করতে থাকে। তার মানে ক্লক না দেওয়া পর্যন্ত সেটা এই দুইটা এন্ড গেটকে এনেবল করবে না। তোমার দেখে বোঝা যাচ্ছে দিস আর 3 ইনপুট এন্ড গেট। যে কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায়, তাহলে এই এন্ড গেট দুটা ডিসেবল। সো আমরা যদি খুব হাই স্পিড ক্লক প্রোভাইড করতে পারি বা হাই ফ্রিকোয়েন্সি ক্লক প্রোভাইড করতে পারি,
তাহলে সেই ক্লকগুলো আমরা এখানে সরাসরি কানেক্ট করে দিতে পারবো। আদারওয়াইজ আমাদের একটা রাইজিং এজ সার্কিট ক্রিয়েট করতে হবে, সেটা আমরা পরে হয়তো দেখব। যেহেতু জেকে ফ্লিপ ফ্লপের বেসিক হচ্ছে একটা এসআর ল্যাচ, তাই আমরা এসআর ল্যাচের ট্রুথ টেবিলটা একটু মনে রাখার চেষ্টা করব। তো যেহেতু এটা নর গেট দিয়ে কনস্ট্রাক্ট করা, আমাদের 1-1 সিচুয়েশনটা হচ্ছে ইনভ্যালিড, আর 0-0 তে নো চেঞ্জ, আর সেট রিসেট অ্যাকর্ডিংলি হবে। সো আমরা একটু দেখি, আমরা এই ট্রুথ টেবিলটা সলভ করার ট্রাই করি। আমরা আমাদের মার্কারটা একটু নিয়ে আসি, তাহলে আমাদের সলভ করা ইজিয়ার হবে। জে এর ভ্যালু হচ্ছে 1, কে এর ভ্যালু 0। তো এই কম্বিনেশনটা কোথায় আছে আমরা একটু দেখার ট্রাই করি। 1-1-0। সো আমাদের সিকোয়েন্স হচ্ছে 1-1-0। আচ্ছা, এখন কি হওয়ার কথা আমরা একটু ট্রাই করি। এটা অলরেডি রানিং। সো আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ রান করেন, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটু আউটপুটটা দেখার ট্রাই করি। সো এই সিকোয়েন্সের জন্য দেখে বোঝা যাচ্ছে, যদি প্রিভিয়াস আউটপুট 1 থাকে, জেতে 1 আর কে তে যদি আমরা 0 দিই, আমাদের নেক্সট স্টেপে আউটপুট আসবে 1। তাহলে আমরা এখানে 1 লিখে দিচ্ছি। ইন দিস কেস the 1 will travel here, but since k is 0, this upper AND gate will be pulled down to 0. For the lower case, this 0 will pull this to 0. So আমরা ultimately এখানে 0-0 পাবো। 0-0 means previous state ধরে রাখবে, means no change. Since the internal is SR latch, তো সেই ক্ষেত্রে আমরা নো চেঞ্জ মানে 1 থাকলে 1ই পাবো। তারপরে আমরা এটা সলভ করার ট্রাই করি। 1-0-1, তাহলে যে যে আমরা করে দিচ্ছি 0, কেতে 1, তাহলে 1-0-1, 1-0-1। প্রিভিয়াস আউটপুট এখানে 1 ছিল। সেটা যদি স্টেপ রান করে আমরা একটু খেয়াল করি, এটা 1 ছিল আগে, এখন কি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ক্লক প্রোভাইড করতে হবে। উইদাউট প্রোভাইডিং দ্য ক্লক, দেখো ক্লক যদি প্রোভাইড না করি, তাহলে এখানে 0-0 রয়ে যাচ্ছে। 0-0 মানে হচ্ছে এই এসআর এর ইনপুট। তো 0-0 দেওয়া মানে হচ্ছে নো চেঞ্জ। প্রিভিয়াস স্টেটে ধরে রাখবে, সেটা প্রিভিয়াস স্টেটে স্টেবল হয়ে থাকবে। সো ক্লক দিয়ে আমরা চাইলে সেটাকে এনেবল করতে পারবো। সো আমরা যেহেতু স্টেপ রান করছি, ক্লকটাকে আমরা অন করে রাখি। সেটা প্রিভিয়াস ছিল 1, যেতে দিচ্ছি 0, কেতে দিচ্ছি 1। এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, this 1 will travel here, this k is also 1. সো এক্ষেত্রে ক্লক যদি আমরা হাই করে দিই, this will be propagated to there and there. So this will turn on this AND gate, and due to this 0, this AND gate will be turned off. তো এখানে আমরা পাচ্ছি রিসেট বরাবর 1 আর সেট বরাবর 0। সো এসেনশিয়ালি এই কনফিগারেশনটা আমরা পাবো, অর্থাৎ এটা রিসেট হচ্ছে। তো এখানে ইমিডিয়েটলি 0 চলে আসার কথা আফটার দিস স্টেপ। সো এই 1টা, এই প্রিভিয়াস 1 পরের স্টেটে গিয়ে আমরা দেখবো 0 হয়ে যাচ্ছে। তাহলে কি হয় আমরা একটু খেয়াল করি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0।
আচ্ছা, এখন আমরা 0 0 1 সলভ করা ট্রাই করি, যেহেতু অলরেডি দিস কম্বিনেশন ইজ এক্সিস্টিং। সো 0 0 1 0 0 1 মানে আমরা এই সিকোয়েন্সটা দেখব। তাহলে প্রিভিয়াস আউটপুট 0, জে এর মান 0, কে এর মান 1। এখানে এই প্রিভিয়াস 0-র কারণে এই 0টা যদি এখানে চলে আসে, এই AND গেটটা অটোমেটিক্যালি ডিসেবল, and due to this 0 in J, এই AND গেটটাও ডিসেবল থাকবে। So 0 0 means no change. So আগে যা ছিল that means 0. So এখানে আমরা নেক্সট স্টেপে 0 পাবো। তাহলে আমরা যদি স্টেপ রান দিই, দেখা যাচ্ছে এখানে কোনো চেঞ্জ আসছে না, তার মানে নেক্সট আউটপুট আমাদের 0ই আসছে। সো আমরা 0 লিখলাম। এখন যদি আমরা এই সিকোয়েন্সটা দেখার ট্রাই করি, 0 1 0, প্রিভিয়াস আউটপুট 0, জে এর ভ্যালু 1 করে দিলাম, কে ভ্যালু করে দিচ্ছি 0। এটা যদি একটা অ্যানালাইসিস করি আমরা, এই 0টা এখানে ট্রাভেল করে আসবে, and since this is 0, এটাও 0 হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি উপরে AND গেটটার আউটপুট আসবে 0। হাউএভার নিচের আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই 1টা এখানে যদি ট্রাভেল করে আসে, তো এটা এই নিচের AND গেটের আউটপুটকেও 1 করে ফেলবে। তো এখানে যদি আমরা 1 0 দেই, দ্যাট মিনস সেটে 1, রিসেটে 0, দিস সিকোয়েন্স। তো এটা সেট হওয়ার কথা, দ্যাট মিনস এই 0টা ইমিডিয়েটলি পরের স্টেপে গিয়ে হয়ে যাবে 1। এই প্রিভিয়াস 0টা নেক্সট স্টেপে 1 হয়ে যাওয়ার কথা। সো একটু খেয়াল করি আমরা আউটপুটে, এখানে আউটপুট হয়ে যাচ্ছে 1। সো আমরা 1 লিখি। এখন আমরা এই কম্বিনেশনটা সলভ করতে পারি। আমাদের আউটপুট হচ্ছে 1 বা প্রিভিয়াস আউটপুট 1, আর যদি আমি দুইটাকে 0 করে দিতে পারি আমরা, এখানে due to this 0, this AND gate will be pulled down to 0, and here for this k equals 0, this AND gate will be 0 as well. So 0 0 means SR lecture no change, তার মানে previous one state-তেই next state-এ ধরে রাখবে। So in this case previous 1টাও এখানে next state-এ রয়ে যাবে। তাহলে স্টেপ রান করায় আমরা এখানে কোনো চেঞ্জ আনতে পারছি না, তো এখানে আসবে 1। তাহলে এটা আমাদের ডান। আচ্ছা, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়ে থাকবা যে হচ্ছে সেটের ইকুইভ্যালেন্ট আর কে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। সো আমরা যদি কে তে 1 দেই, তো সেটা রিসেট হওয়ার কথা। সো অলরেডি রিসেট হয়ে যাচ্ছে। সো এটা করলাম আমরা এই কারণে, আমরা এই কম্বিনেশনটা দেখতে চাই। সো 0 জে 0, কে 0, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা প্রিভিয়াস আউটপুট ছিল 0, এই 0টা এখানে ট্রাভেল করে ইমিডিয়েটলি এটাকে 0 করে ফেলবে, আর ডিউ টু দিস জে ইকুয়াল 0, এই নিচের AND গেটটাও 0 আউটপুট করবে। সো দ্যাট মিনস 0 0 নো চেঞ্জ, তার মানে এখানে 0 ছিল আগেও, নেক্সট স্টেপেও এখানে 0 চলে আসার কথা। এই কম্বিনেশন যদি আমরা স্টেপ রান করাই, দেখা যাচ্ছে এটা আউটপুট চেঞ্জ আসছে না, তার মানে 0 0 রয়ে যাচ্ছে।
আচ্ছা, আমাদের বাকি রইলো 1 1। প্রিভিয়াস স্টেট 0 থাক বা 1 থাক, আমাদের যে আর কেতে 1 1 সিকোয়েন্সটা বাকি রয়ে গেল। এটা আমরা পরে দেখছি, তার আগে আমরা বাকিগুলো একটু সাম আপ করি। তো ফর 0 0 আমরা এগুলো একটু স্টেপ বাই স্টেপ হাইলাইট করি। তো 0 0 গুলো একটু মার্ক করি। তো 0 0 যদি থাকে, প্রিভিয়াস কন্ডিশন যাই থাক না কেন, আমাদের এটা আসবে নো চেঞ্জ। তার মানে প্রিভিয়াসলি ছিল 0, এখানে 0, 1, এক্ষেত্রে 1। সেটাকে আবার আমরা বলবো নো চেঞ্জ। তারপর যদি আমরা 0 1 দেখি, এখানে প্রিভিয়াস আউটপুটের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। যাই করি না কেন আমাদের আউটপুট আসছে 0। তো সেটাকে আমরা রিসেট বলতে পারি। তারপর যদি আমরা 1 0 দেখি, 1 0 তে যাই থাকুক না কেন প্রিভিয়াস আউটপুট, আমাদের অলওয়েজ নেক্সট আউটপুট আসছে 1। সো দিস ইজ সেট। সো 1 1 বাদে আমাদের বাকিগুলো মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমরা এখানে 1 1 দিয়ে একটু সিমুলেশনটা কন্টিনিউয়াস রান করা দেখি আসলে কি আসে। তোমরা একটু খেয়াল করবে এখানে। সো এখানে আমরা স্টেবল কোনো আউটপুট পাচ্ছি না। এটা হচ্ছে ওভারঅল যদি দেখে বলি, একটু কেয়ারফুলি দেখলে বোঝা যাবে আউটপুট গুলো একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে। তো আমরা সেটাকে কিভাবে ডিফাইন করতে পারি? তো সেটাকে ডিফাইন করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ রান করে দেখতে পারি আমরা। তো এই কন্ডিশনটাকে বলবো আমরা টগল। কেন টগল বলছি? কারণ আমরা এখানে 1 ছিল, আমরা যদি স্টেপ রান করাই, নেক্সট স্টেপে আবার 1 চলে আসছে, 0 1। তো এটাকে যদি আবার রান করাই, এখানে আবার 1 চলে আসছে, আরেকবার রান করালে এখানে 1 চলে আসছে। তো এটা 0 আর 1 এ বারবার টগল করতে থাকবে। তো এটা একটা রেসিং সিচুয়েশনের মতোই, কিন্তু এটার আউটপুট নেক্সটটা কি হবে আমরা প্রেডিক্ট করতে পারবো। তো এটার কন্ডিশন গুলো ডিপেন্ড করবে কোন আইসিটা বা কোন গেটটা আগে ট্রিগার করছে তার উপরে। তো এটা আমরা একটা অ্যানালাইসিস করা ট্রাই করি। আমরা যেহেতু স্টেপ রান করাচ্ছি, রাইট নাও এখানে 1 আছে। তো এই 1 আর ক্লকের 1, এই তিনটা এটাকে এনেবল করে দিবে। তো এটা এনেবল করা মানে হচ্ছে এখানে আমরা পাবো 1, এখানে 1 পাওয়া মানে হচ্ছে কি রিসেটে 1। আর যেহেতু এখানে 0 আসছে কিউ প্রাইমে, এই কিউ প্রাইম উইল পুল ইট ডাউন টু 0। তো এখানে 0 আসবে। তো সেটে 0, রিসেটে 1 আসলে কি আসে? এটা রিসেট হবে। তো কিউটা ইমিডিয়েটলি তার পরের স্টেপে 0 হয়ে যাচ্ছে, আর কিউ প্রাইম হয়ে যাচ্ছে 1। তো সেই স্টেপটা আমরা নিয়ে আসি। এখন যদি কিউ প্রাইম 1 হয়, আবার অপোজিট সিচুয়েশন অ্যারাইজ করবে। তার মানে এই তিনটা 1 মিলে এটাকে 1 করে ফেলবে, আর এই একটা 0 এটাকে 0 করে ফেলবে। তার মানে আমরা এখানে সেটে দিচ্ছি 1, রিসেটে দিচ্ছি 0। সো এটা সেট হবে। তো এখানে ইমিডিয়েটলি আফটার দিস সিকোয়েন্স এখানে 1 চলে আসবে। সো ইট উইল জাম্প ব্যাক এন্ড ফোর্থ বিটুইন 0 এন্ড 1। একটা 1 হলে একটা 0 চলে আসবে। তো এই টাইপের সিচুয়েশন আমরা বলি টগল। টগল কেন বলা হয়? যে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকো বা আইফোনেও আছে,
যে কোনো একটা বাটনকে টগল করা যায়, বা যে কোনো ভার্চুয়াল বাটনকে। সে ফর এক্সাম্পল আমি যদি ওয়াইফাই অন করতে চাই, ওই সেম ওয়াইফাই এর সুইচকে প্রেস করলে সেটা অন হয়ে যাচ্ছে। আবার যদি সেটাকে অফ করতে যাই, আমাদের জন্য আলাদা কোনো অফ বাটন নেই, ওই ওয়াইফাই সুইচকে আবার প্রেস করলে সেটা অন থাকলে অফ হয়ে যাচ্ছে। তার মানে সেটা টগল করছে, যদি হাই থাকে লো হচ্ছে, লো থাকলে হাই হচ্ছে। এখানে একই কথা, আমরা যদি এই 1 1 ইনপুট এখানে প্রোভাইড করি, ক্লক দেওয়ার সাথে সাথে যে প্রিভিয়াস আউটপুট ছিল সেটা টগল হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি 0 থাকে 1 হয়ে যাচ্ছে, 1 থাকলে 0 হয়ে যাচ্ছে। সো দিস সিচুয়েশন ক্যান বি নেমড অ্যাজ টগল। তার মানে 0 থাকলে এখানে আমরা লিখতে পারি 1, আর 1 থাকলে আমরা লিখতে পারি 0। আচ্ছা, আমাদের টেবিল মোটামুটি কমপ্লিট। এখন why it is better than our previous circuits? আমাদের প্রিভিয়াস সার্কিটস গুলোতে দেখো ইনভ্যালিড সিচুয়েশন বলে একটা স্টেট ছিল বা একটা সিকোয়েন্স ছিল। ন্যান্ড গেটের দিয়ে আমরা করি বা হচ্ছে নর গেট দিয়ে করি, এটা ইনভ্যালিড সিচুয়েশন ছিল, যেটা এখানে নাই। এখানে আরেকটা অ্যাডেড বেনিফিট পাচ্ছি, যেটা এই ল্যাচগুলোর ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি ইনপুট দেওয়ার সাথে সাথে আউটপুটে চেঞ্জ আসছে। কিন্তু এখানে আমরা যতক্ষণ না ক্লক দিচ্ছি ততক্ষণ কোনো চেঞ্জ আসছে না, কারণ ক্লক না দেওয়া মানে হচ্ছে এখানে 0 0 আসবে। এই 0 0 আসা মানে হচ্ছে এই দুইটা ডিসেবল। তো এখানে 0 0 আসা মানে হচ্ছে নো চেঞ্জ, কারণ ভিতরে এসআর ল্যাচ, তো প্রিভিয়াস স্টেটে ধরে রাখবে। তো এখানে ইনভ্যালিড সিচুয়েশনটা এটাকে এফেক্ট করবে না। বাট এখানে প্র্যাকটিক্যালি টগলটা করা খুব ডিফিকাল্ট। টগল করার জন্য আমাদের ক্লক পাসটা খুবই ন্যারো হতে হবে। তো আমরা যদি খুব হাই ফ্রিকোয়েন্সি পাস দিতে পারি তাহলে টগলটা আমরা দেখতে পারবো, বাট হাই ফ্রিকোয়েন্সি পাস দিলে আমরা আসলে এটা বুঝতে পারবো না। সো এনিওয়ে, আরেকটা কথা বলে রাখি, আমাদের যে কোনো ধরনের প্রসেসর, whether it is a mobile phone processor or computer processor or laptop processor, সেখানে একটা ক্লক স্পিড থাকে। তো দিস ইজ দ্য ক্লক স্পিড। এই ক্লক স্পিড দিয়েই সেই মেমোরি গুলোকে শিফট করানো হয় বা চেঞ্জ করানো হয় বা সেট রিসেট যাই করানো হয়ে থাকে না কেন, এই ক্লক সাইকেলে করা হয়। সো এটা একটা আরেকটা অ্যাডভান্টেজ, কারণ এই মেমোরি গুলা এখানে একটা বা দুইটা বিট এখানে স্টোর করা, একটা বিট ইনফ্যাক্ট আরেকটা একটা কমপ্লিমেন্ট। তো এখানে একটা বিট স্টোর করা। আমাদের মেমোরি সাইজ বা আমরা প্র্যাকটিক্যালি যে মেমোরি গুলো ইউজ করি ওগুলো গিগাবাইট সাইজের হয়। তো বুঝতে পারছো এই টাইপের অনেকগুলো মডিউল ইউজ করা হয়। তো এগুলো যদি সিঙ্ক্রোনাইজেশন না থাকে তাহলে এগুলো থেকে ইউজফুল কোনো ইনফরমেশন বের করা আনা কঠিন। একটা আরেকটা আগে যদি অন হয়ে যায় ডিপেন্ডিং অন দ্য ইনপুট, সেখানে ইউজফুল কোনো কিছু পাওয়া খুব টাফ, কারণ এগুলো খুব হাই স্পিডে রান করে। তো সেগুলোকে যদি ক্লক দিয়ে সিঙ্ক্রোনাইজ করা যায়, কারণ এখানে ক্লক না দিলে কিছুই হচ্ছে না, এবং ক্লকগুলো সবগুলো একই সাথে আসবে, সবগুলা মডিউলে বা সবগুলা ফ্লিপ ফ্লপে ক্লকগুলা একই সাথে ট্রিগার করছে। সো এখানে আমরা একটা সিঙ্ক্রোনাইজ ওয়েতে আউটপুট গুলা অর্গানাইজড অবস্থাতে পাবো। সো দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ জেকে ফ্লিপ ফ্লপ। কারণ জেকে ফ্লিপ ফ্লপটা ইনহারেন্টলি এসআর ল্যাচ থেকে একটু ডিফিকাল্ট টু কনস্ট্রাক্ট। শুধু কনস্ট্রাক্ট করা ডিফিকাল্ট না, এটা অপারেট করা ডিফিকাল্ট বিকজ অফ দিস ক্লক সিগন্যাল। আমাদের প্রেসাইজ খুব হাই ফ্রিকোয়েন্সি ক্লক লাগবে, but considering this its advantages, it is much more usable than our previous SR latch. তোমাদের মনে হয় আরেকটা কোশ্চেন আসতে পারে, যখন আমরা সেটা কন্টিনিউয়াস রান করাচ্ছি তখন সেই স্টেটটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কেন? বিকজ অফ দিস উইডথ অফ দ্য ক্লক পালস। ক্লক পালসের উইডথ যদি খুব বড় হয় তাহলে সেটা একই সাইকেলের ভিতরে অনেকবার টগল করতে পারবে। সেই জন্য নর্মালি এই টাইপের জেকে ফ্লিপ ফ্লপে ক্লক ইউজ করা হয় রাইজিং এজ, মানে অনলি যখন রাইজিং এজে পাঁচটা থাকবে, বাট যখন পাঁচটা
রাইজিং হবে তখনই একটা ট্রিগার পাবো। তো সেটা কিভাবে করা হয় আমরা পরে একটু দেখবো। তার আগে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা আর কি কি টাইপের ফ্লিপ ফ্লপ ডিরাইভ করতে পারি সেটা একটু দেখি। জেকে ফ্লিপ ফ্লপ থেকে আমরা ডি ফ্লিপ ফ্লপ ডিরাইভ করতে পারি। ডি ফ্লিপ ফ্লপ খুবই কমন, স্পেশালি কাউন্টার বা শিফট রেজিস্টার তোমরা হয়তো দেখবা। সো ডি ফ্লিপ ফ্লপ এসেনশিয়ালি জেকে ফ্লিপ ফ্লপের একটা এক্সটেনশন। তার মানে জেতে যা দিচ্ছি তাকে যদি আমরা ইনভার্ট করে কেতে দিই, সেটাই হয়ে যাচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। সো এই প্রিভিয়াস ট্রুথ টেবিলটা আমরা যেটা এখানে কনস্ট্রাক্ট করেছি সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তার মানে এখানে শুধুমাত্র আসবে জে আর কে এর কমপ্লিমেন্টেড আউটপুট গুলা। তার মানে জে যদি 0 হয় কে যদি 1, অথবা জে 1 হলে কে 0। তো এই ট্রুথ টেবিলে আমরা 4টা কম্বিনেশন পাবো। এই 4টা কম্বিনেশনকে আমরা যদি হাইলাইট করি তাহলে আমরা ডি ফ্লিপ ফ্লপের আউটপুট পাবো। সেটা যদি আমরা রান করি, তো এসেনশিয়ালি ডি তে আমরা যা দিচ্ছি যদি এখানে 0 দেই, নেক্সট আউটপুটও পাবো 0। সো প্রিভিয়াস আউটপুট যাই থাকুক না কেন, আমাদের এই ডি মানের উপর ডিপেন্ড করবে আমাদের নেক্সট আউটপুট। সো ডি মান 1 দিলে প্রিভিয়াস আউটপুট যাই হোক না কেন আমাদের এখানে 1 চলে আসছে। সো আমরা যদি ডি মান এখানে 1 ডি মান আমরা আউটপুট পাচ্ছি 1, ক্লক ফুল টাইম দেওয়া। যদি আমরা ডি মান 0 করে দিই, আউটপুট 0 চলে আসছে। সো দিস ইজ এসেনশিয়ালি ডেটা ফ্লিপ ফ্লপ, অর ইট ইজ সিমিলার টু আ বাফার। আমরা যা দিচ্ছি তাই পাবো। তো যা দিচ্ছি তাই পাবো, এটা দিয়ে আমাদের লাভ কি? এটা অ্যাকচুয়ালি আমরা স্টোর করতে পারবো। আমরা যদি ক্লকটা ডিসেবল করে দিই, ডি তে কিছু দেই বা না দেই, এখানে এই ডি ইনফরমেশনটা স্টোর হয়ে আছে। তো এই টাইপের স্টোর আমরা এসআর ফ্লিপ ফ্লপে করে আসছিলাম, কিন্তু উইথ অ্যান ইনভ্যালিড সিচুয়েশন। এসআর একটা ইনভ্যালিড সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারে, কিন্তু ডি ফ্লিপ ফ্লপে ওই টাইপের কোনো ইনভ্যালিড সিচুয়েশন আসবে না, বিকজ অফ দিস ক্লক। সো আমরা ক্লক দিয়ে সেটার ইনভ্যালিড সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে পারবো। অন টপ অফ দ্যাট আমরা চাইলে ডেটা স্টোর করতে পারবো। দেখো এখন ক্লক দিচ্ছি না, ডি মান যাই করে না কেন ডাজন্ট ম্যাটার, দিস চেঞ্জ ইজ নট প্রপাগেটিং টু দ্য আউটপুট। যে মাত্র আমরা ক্লক এনেবল করব, এটা স্টেটটা এখানে প্রপাগেট হচ্ছে। সো একইভাবে আমরা টি ফ্লিপ ফ্লপও ডিজাইন করতে পারবো। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে টি ফ্লিপ ফ্লপটা হচ্ছে আমাদের টগল ফ্লিপ ফ্লপ। তার মানে এখানে আমরা যদি জে আর কে মান সেম দেই, তাহলে 0 0 আর 1 1 এর জন্য এই কম্বিনেশন গুলো পাবো। তাহলে এখানে যদি টি মান 0 দেই, তাহলে 0 0 আসছে, তার মানে নো চেঞ্জ। আর টি মান 1 দেওয়া মানে হচ্ছে 1 1 আসবে, সো টগল। তার মানে আমরা যদি 0 করে রাখি, এখানে কোনো চেঞ্জ পাবো না, প্রিভিয়াস স্টেটে ধরে রাখবে ক্লকের সাথে। আর যদি আমরা 1 দিই, তাহলে এখানে টগল হতে থাকবে কন্টিনিউয়াসলি। সো দিস ইজ দ্য টি ফ্লিপ ফ্লপ। সো এই টাইপের সার্কিট গুলো তোমরা প্রোটিয়াসে সিমুলেট করা ট্রাই করবো, আর এই ট্রুথ টেবিল গুলো ফিল আপ করে দেখবা। প্রোটিয়াসে সিমুলেট করে করবো আমরা, আর হচ্ছে আমরা লজিক্যালি মিলাই দেখবো। আর ডায়াগ্রাম গুলা এই ল্যাব ম্যানুয়ালে কিছুটা ইনকনসিস্টেন্ট। আমরা ডায়াগ্রাম ফলো করার চেষ্টা করবো খুব সিম্পল ওয়েতে। এখানে ডায়াগ্রাম গুলো মোটামুটি কারেক্ট করে দেওয়া আছে। সেট আর কিউটা থাকবে উল্টা, সেটের অপোজিট ডায়াগোনালে থাকবে হচ্ছে কিউ। একইভাবে ল্যাচে একই একই অবস্থা, ন্যান্ড ল্যাচেও সেটের ডায়াগোনাল বরাবর থাকবে হচ্ছে কিউ, আর সেটার যে হচ্ছে অ্যানালগাস, রিসেটার কে অ্যানালগাস। এখানে অ্যাডিশনাল একটা ক্লক আসবে, সো জেড ডায়াগোনাল থাকবে হচ্ছে কিউ। তো আমরা যদি ডি ফ্লিপ ফ্লপ বানাতে যাই, জে কে ইনভার্ট করে কে তে কানেক্ট করতে হবে। তো এখানে একইভাবে জেড ডায়াগোনাল বরাবর হচ্ছে আমাদের মেইন আউটপুট,
যদি আমরা টি ফ্লিপ ফ্লপ বানাতে যাই তাহলে একইভাবে জেড ডায়াগোনাল বরাবর হচ্ছে কিউ, আর জে আর কে শর্ট করে আমরা টি ফ্লিপ ফ্লপ বানাতে পারবো। আচ্ছা, এখানে রাইজিং এজ ট্রিগারের কথা বলা হয়েছিল। তো এটা আর কিছু না, এটা হচ্ছে একটা ওয়াইডার পালসকে ন্যারো করার একটা ওয়ে। তো পালসের উইডথ যদি খুব বেশি হয়, আমরা দেখে এসেছি টগলে বারবার টগল হতে থাকে, একই সাইকেলে অনেকবার টগল হয়। সো পালসের উইডথ বেশি হলেও সেটাকে কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা হাই পাস ফিল্টার ইউজ করা। তো একটা আরসি সার্কিটে যদি আমরা রেজিস্ট্যান্স থেকে আউটপুটটা নিই, তাহলে এটা আউটপুট সামথিং এরকম হবে। তো এটা নেগেটিভ সাইকেলে ট্রিগার করছে না, কারণ আমাদের সবগুলো যেহেতু টিটিএল লজিক, সেগুলো 0 to 5 ভোল্টের মাঝে ট্রিগার করবে। তো 0 to 5 ভোল্টের এই ট্রিগারটা খুবই ন্যারো, খুব কম সময়ের জন্য এই ক্লকটা ট্রিগার করবে। আর নেগেটিভ বা ফলিং এজে কোনো ট্রিগার হচ্ছে না, অনলি রাইজিং এজে আমরা এই ট্রিগারটা পাবো খুবই অল্প সময়ের জন্য। তো এই টাইপের মডিফাইড সার্কিট সাধারণত টি ফ্লিপ ফ্লপ বা হচ্ছে টগল কন্ডিশনের সময় ইউজ করা হয়। তো জেনারেলি এই পালস গুলা খুবই ন্যারো হয়, খুব হাই ফ্রিকোয়েন্সি, আমরা সাধারণত গিগাহার্টজ রেঞ্জের পালস ইউজ করি। বাট খুব লো এন্ড ডিভাইস, সে ফর এক্সাম্পল ক্যালকুলেটর বা হচ্ছে কাউন্টার, এই টাইপের ছোটখাটো ডিভাইস হয়তো এত হাই ফ্রিকোয়েন্সি পালস ইউজ করা হয় না। ইন দ্যাট কেস আমরা চাইলে এরকম রাইজিং এজ সার্কিটটি ইউজ করতে পারি। So this ends our demonstration on flip flops and latches.